শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। জানি যে আজকের যে বাইরের আবহাওয়া এটা এত সুন্দর, আমার মনে হচ্ছে যে আমাদের আয়োজনটাকে একেবারে রাঙাতে এত সুন্দর একটা আবহাওয়া চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। জানি যে সবাই খুব ব্যস্ত সময় কাটিয়েছেন আজকে শুক্রবার, এবং তারপরেও যে আপনারা সবাই এসেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আয়োজকদের পক্ষ থেকে। আসলে এই সফরে এত চমৎকার চমৎকার কিছু আয়োজন হয় যা আমাদেরকে অভিভূত করে। আমরা ভীষণভাবে আনন্দিত, এত গুণীজনদের আমরা এত কাছে পাই। তার কারণ কিন্তু আমাদের এই আয়োজকরা, তারা আছেন বলেই আমরা এই গুণীজনদের কাছাকাছি যাবার যে একটা সান্নিধ্য পাবার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা মেটাতে পারি। এই জন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের এই আয়োজন মোমেন্টস উইথ রেজনা চৌধুরী বন্যা, এই আয়োজক যারা আছেন অর্থাৎ তাপস দেব এবং নাহিদ নাসরিন নয়ন, তাদের দুজনকে জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকের আয়োজনে আগেই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, অর্থাৎ আমরা যা ভেবেছিলাম সেটাই হয়েছে, এবং তার সম্ভব হয়েছে আপনাদের সবার জন্য, আপনাদের সবার সহযোগিতার জন্য। এই জন্য আরও একবার করতালি আপনাদের সবার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর আমরা সবাই জানি যে কোনো অনুষ্ঠান যখন আমরা শুরু করতে যাই বা স্বপ্ন দেখি, তার জন্য দরকার পৃষ্ঠপোষক, এবং সেই হিসাবে আমরা যাদেরকে পাশে পাই সত্যি তা আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখার জন্য সাহায্য করে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পৃষ্ঠপোষকদের, স্পন্সরদের, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আয়োজন নিয়ে কিছু কিছু কথা শুনবো। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আয়োজক তাপস দেব, আয়োজক আমাদের নাহিদ নাসরিন নয়নকে। কিছু কথা শুনবো তাদের কাছে থেকে। স্পন্সর আমাদের মাঝেই আছেন অয়ন দেব রয়। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। আমাদের পাওয়ার্ড বাই মোর্শেদ নিজাম এবং ওমর হাসান আল জাহিদ এবং মোর্শেদ নিজাম, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের প্ল্যাটিনাম স্পন্সর হিসাবে যারা আছেন তারা হচ্ছেন রায়হান চৌধুরী, ওয়াজির হোসেন মুরাদ, চারিকা দত্ত, ব্যারিস্টার আরিফ হোসেন, রিয়াজ আহমেদ, ব্যারিস্টার শামিমারা, সূর্য চক্রবর্তী, মৃত্যু দত্ত রিয়েলটার। আমাদের সাথে গোল্ড স্পন্সর হিসাবে আছে রিয়েলটি 21। আমাদের সাথে আছে মিলিস কালেকশন, এবং মিডিয়া পার্টনার হিসাবে আছে প্রবাসী টিভি, ক্লাইমেট চ্যানেল। আর সবসময়ের মতো আমাদের সাথে আছে বিসিই। স্পেশাল ভাবে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এনআরবি টিভিকে আমাদের সাথে থাকবার জন্য। এনআরবি টিভি, আমরা জানি যে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানটা সোশ্যাল যে প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে আমরা যেভাবে প্রচার করি, তাতে কিন্তু অনেক মানুষ আমাদের কাছাকাছি আসতে পারে বা আমরা কি করছি সেটা জানতে পারে। আর সেই জানাতে আমাদের বাংলা ইভেন্ট জিটিএ এবং আলোকধারায় মিলি তারা আমাদের সাহায্য করেছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পাশে থাকবার জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের মাঝে আছেন গুণী নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং গুণী অভিনয় শিল্পী লাইলা হাসান। আমরা ভীষণভাবে খুশি তাকে আমাদের কাছে পেয়ে, আমাদের আয়োজনের এত কাছে পেয়ে। আপনি চলে আসুন মঞ্চে, কিছু কথা শুনবো আপনার কাছে। আসলে এই ভাবনাটা শুধুমাত্র রবীন্দ্রনাথকে ভালোবেসে, রবীন্দ্রনাথের সৃষ্টিকে ভালোবেসে যে আয়োজন, এটা সত্যি নয়ন এবং তাপসদাকে আমি বলবো যে এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ। আর এই উদ্যোগকে ওরা স্বপ্ন দেখেছে আর আমরা তাদের সাথে থেকেছি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নয়ন এবং তাপসদা তোমাদের এমন স্বপ্নটা দেখবার জন্য, যার জন্য আমরা আগামী রবিবারে এই আয়োজনের একেবারে দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গিয়েছি।
আমি আমার কাছাকাছি ডেকে নিচ্ছি, আমাদের মাঝে আছেন মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, আমাদের সবার খুব প্রিয় মুখ আসমা আহমেদ। আমি মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, কিছু কথা শুনবো তার কাছে। ধন্যবাদ সুপ্রিয় অজন্তা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা টরন্টোবাসী আমাদের প্রিয়জন আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন এবং যারা সর্বতোভাবে মিডিয়ার কাজ করে সহযোগিতা করছেন, আজকের এই অনুষ্ঠানটা যেটি হতে যাবে এবং তারই যে মিট অ্যান্ড গ্রিট, সেখানে যারা আছেন, যারা আসছেন, তাদের কথা কি বলবো, তারা সবাই দুজনই কিংবদন্তি এবং তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের জন্য ভালোবাসা, এগুলো অনুকরণীয়। একজন শিল্পীর যে সব গুণাবলী প্রয়োজন উচ্চশিখরে যাওয়ার জন্য এবং অন্যদের শেখার জন্য, এই দুজন বরেণ্য লায়লা হাসান, যিনি নাকি কি বলবো, আমি একটু আগে ব্যারিস্টার শামীমাকে বলছিলাম, শামীমারাকে, যে আমরা ছোটবেলা থেকে চাচা চাচি বলে অভ্যস্ত, আমরা এখন একটা বয়সে এসে গেছি, কিন্তু লায়লা হাসান তেমনই আছে এবং আমি মনে করি যে তিনি অনেক দিন এরকম থাকবেন, তাকে আমরা অনেক দিন আমাদের মাঝে পাব। আরেকজন যাকে নিয়ে রোববারের মূল আয়োজন, রিজওয়ানা চৌধুরী বন্যা, একজন পদ্মশ্রী, একজন তুখোড় এশিয়ার রবীন্দ্রসঙ্গীতের পুরোধা। তাকে আনাটা জন্য আয়োজকদের আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই। এটি অনেক দুরূহ কাজ, কারণ বন্যাপার নিজস্ব কাজকর্ম, লায়লা হাসান নিজস্ব কাজকর্ম, এগুলো পারিবারিক জীবন, এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকেন। আবার দেশ থেকে আমাদের মতো এখন তারা পরবাসী, যে কোনো কারণেই হোক। তো সে কারণে তাদের যে ট্রানজিশনটা, সেটির সাথে স্ক্যাজুয়াল মেনটেন করা খুব কঠিন, দুরূহ আমি জানি। তবুও তাদের দুজনকে এনেছেন। টরন্টোবাসী মন ভরে তাদের অনুষ্ঠান দেখবে রোববারে চাইনিজ কালচারাল সেন্টারে। সময় মতো সবাই চলে আসবেন, কারণ কষ্ট করে যে অনুষ্ঠানটা আয়োজকরা করেছে তাপস এবং নয়ন, তাদের জন্য একটা হাততালি তো বটেই। এই তরুণ দুজন আয়োজক খুব দুরূহ একটা বড় কাজ করতে যাচ্ছে, যাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং সবাই যেন আমরা সময় মতো সুশৃঙ্খলভাবে চাইনিজ কালচারাল সেন্টারের পুরো অনুষ্ঠানটা উপভোগ করি। আসলে তাই আমরা চেষ্টা করব যে আপনাদের সবার উপস্থিতিতে আমরা চেষ্টা করব একেবারে অন টাইমে আমরা অনুষ্ঠান শুরু করব। তো 6টার সময় আমাদের অনুষ্ঠান শুরু করবার ইচ্ছে আছে এবং আমাদের যে অনেক সেগমেন্ট আছে তা কিন্তু না, খুব অল্প কিন্তু খুব কম্প্যাক্ট। সো আপনাদের সবাইকে সময় মতো আসতে হবে এবং আমাদের আয়োজনের সাথে থাকতে হবে। আমাদের ছোট্ট একটা বিরতি থাকবে অনুষ্ঠানে, লাইক 15 মিনিটের একটা বিরতি থাকবে। সেই বিরতিতে আমরা একটু বাইরে, হয়তো রিজওয়ানা চৌধুরী বন্যার আগে সেই বিরতি থাকবে, তার আগে হয়তো আমরা একটু চা নাস্তা খেয়ে ফেলবো এবং তারপরে একেবারে প্রিয় শিল্পী গান শুনবো মন ভরে। আমাদের মাঝে আসছেন আমাদের টাইটেল স্পন্সর অয়ন দেব রয়। অয়ন দেব রয়, কিছু কথা জেনে নেই তার কাছে থেকে। আমি সত্যি ব্যক্তিগতভাবেও অয়ন দেব রয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আমার ভীষণ প্রিয় শিল্পী হচ্ছে রিজওয়ানা চৌধুরী বন্যা এবং আমার পাশে আছেন লায়লা হাসান, তিনিও আমার ভীষণ প্রিয়। ইনাদেরকে এত কাছাকাছি নিয়ে আসার জন্য অবশ্যই অয়ন দেব রয় আপনার একটা ভূমিকা আছে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাশে থাকবার জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শিল্পী, আমাদের অতিথি শিল্পী, প্রিয় শিল্পী গুণীজন রিজওয়ানা চৌধুরী বন্যা। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আসছেন রিজওয়ানা চৌধুরী বন্যা। অনেক ধন্যবাদ। আমরা জানি যে আমাদের প্রিয় শিল্পী আজকে এসেছেন আমেরিকা থেকে, আজকেই তিনি এসেছেন এবং তারপরে এতটা পথ পাড়ি দিয়েও কিন্তু তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন শুধুমাত্র আমাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমাদের প্রিয় শিল্পীকে আমাদের মাঝে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের মাঝে আবারও আমরা ডেকে নিচ্ছি আমাদের টাইটেল স্পন্সর অয়েন্টারপ্রাইজ। কিছু কথা জানবো শুনবো তার কাছে। Hello, namaskar, adab to everyone. I'm very happy to be here with all y'all today. I would like to thank Naid Babi Tapashda for the great opportunity they gave me to be the title sponsor for this program. This is a very important program for all of us. It brings our culture together, brings us together as a community to engage, to get to know each other together, and build a community to be bigger. So I'm very happy to be here as a title sponsor, and I hope the community can do something bigger together. Thank you. আচ্ছা, আমাদের যে আয়োজক তাদেরও আমরা আমাদের এই মঞ্চে দেখতে চাই একসাথে আমাদের প্রিয় দুই শিল্পীর সাথে, তাপস দে এবং নাহিদ নাসির নয়ন। কি ভালো লাগছে না? একেবারে এই টেবিলটা, এই মঞ্চটা মনে হচ্ছে আলোকিত হয়ে গেছে। আসলে আলোকিত হয়েছে এইসব আলোকিত মানুষের জন্য, আলোকিত হয়েছে এইসব গুণীজনদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আবারও নয়ন এবং তাপসদাকে এই গুণীজনদের আমাদের কাছাকাছি নিয়ে আসবার জন্য। কিছু কথা শুনবো আমাদের এনআরবি টিভির সিইও বাংলা মেল সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, তিনি আছেন, তিনি আসবেন, কিছু কথা শুনবো তার কাছে থেকে। আসছেন শহীদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ আজম তাপাকে এবং আয়োজক তাপস দেব এবং নয়ন। তাপস দেব এবং নয়ন দুজনই আমাদের কমিটিতে খুবই জনপ্রিয় নৃত্যশিল্পী, আপনারা জানেন, তাদেরকে নিয়ে বলার কিছু নেই। কিন্তু আমার কাছে যেটা আনন্দের সেটা হচ্ছে রোববারে যে আয়োজনটি তারা করছেন সেখানে বাংলাদেশের দুই গুণী শিল্পীকে আমরা পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তারা বসে আছেন। আমাদের শহরে অনেক অনুষ্ঠানই হয়, নানান ধরনের অনুষ্ঠান হয়, এক একটি অনুষ্ঠান এক এক রকম, কিন্তু আমরা মনে করি প্রচলিত এখন যে ধারা এবং আমাদের প্রবাসেও যে ধারাটি আমরা সবসময় লক্ষ্য করি, যে সবসময় আমরা ট্রাই করি যাদেরকে আমরা মনে করি যে জানলে টিকিট বিক্রি হবে, কিংবা মনে করি যাদেরকে আমরা সো কল ক্রেজ বলি, এই ধরনের মানুষকে নিয়ে শো করি, কিন্তু এর বাইরেও আমাদের মূল ধারার, বাংলা সংস্কৃতির মূল ধারার যেসব গুণী মানুষগুলো রয়েছেন এবং আমরা যাদেরকে নিয়ে বিশ্বাস করি যে আরেকজন রেজওয়ানা চৌধুরী বন্যা কিংবা আরেকজন লায়লা হাসানের কবে জন্ম হবে আমরা জানি না, এই যে দুই শিল্পীকে এনে যে সম্মানিত করা, আমি বলবো যে আসলে এখন আর নতুন করে তারা কত ভালো গান করেন, কত ভালো নৃত্য করেন, কিংবা কত বড় নৃত্যগুরু তারা, এটা যাচাই করার চাইতে বড় বিষয় হচ্ছে আমরা অনেকে তাদের সামনে বসে তাদেরকে দেখতে পাবো এবং তাদের পরিবেশনা উপভোগ করব। আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য আনন্দের। এবং টরন্টোবাসী আগামী রোববারে যত না তাদের পরিবেশনা উপভোগ করবে, যত না তাদেরকে দেখবে, তার চেয়ে বেশি আমি মনে করি আগামী রোববার টরন্টোবাসী এই দুই গুণী শিল্পীকে সম্মান জানাবে, তাদেরকে সংবর্ধনা জানাবে, তাদেরকে সাদর জানাবে এই টরন্টো শহরে, যে বাংলা সংস্কৃতির সঙ্গে, বাংলা সংস্কৃতির বিকাশের সঙ্গে টরন্টোবাসী ছিল, আছে এবং থাকবে। টরন্টো শহরে আপনাদের অভিনন্দন। থ্যাংক ইউ। আসলেও তাই, গর্ব করে বলতে চাই যে আমরা টরন্টোতে গুণীজনদের এত কাছে পাই, সম্মান জানাই। আর তাই তো এত আগে আমাদের এই যে 23শে নভেম্বরের যে শোটি, সেটি কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। তা সম্ভব হয়েছে আমাদের টরন্টোবাসীর জন্য, যারা ভালোবাসেন, যারা ভালোবেসে আসবেন এই দুই শিল্পীকে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা আসবেন তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। আমাদের মাঝে আছে আমাদের পাওয়ার্ড বাই মোর্শেদ নিজাম সিপিএ। আমরা কিছু কথা জানবো তার কাছে থেকে। আসছেন মোর্শেদ নিজাম। আসসালামু আলাইকুম সবাইকে। খুবই আনপ্রিপেয়ার্ড ভাবে দাঁড়ালাম আর কি। সবচেয়ে বড় যে ব্যাপারটা, আজকে রবিবার দিন আমাদের প্রোগ্রাম, কিন্তু তার আগেই আসলে ওনার মতন গুণী শিল্পীকে আমরা কাছে থেকে দেখতে পাচ্ছি এবং পাশেও আছেন আরেকজন গুণী শিল্পী। আমাদের যে তারিখ আজকে 21 তারিখ, তো আমাদের 23 তারিখেই হচ্ছে রবিবার দিন চাইনিজ কালচারাল সেন্টারে এই প্রোগ্রামটি হবে। তো আমরা অনেকদিন ধরেই এই প্রোগ্রামের অপেক্ষা করেছি।
আমরা অনেক অনেক লোক, আমরা যেহেতু কমিউনিটির সাথে অনেক ওতপ্রোতভাবে কানেক্টেড, আমি ব্যক্তিগতভাবে অনেকের ফিডব্যাক পেয়েছি যে রেজওয়ানা চৌধুরী বন্যার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি চমৎকার ভেন্যু, চাইনিজ কালচারাল সেন্টার, খুব গোছানো, 650-700 লোক। আশা রাখি পিন ড্রপ সাইলেন্ট ভাবে আসলে এই গানটি শুনবে। তো যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, তাপসদা এবং নয়ন, তাদের দুজনকেই কংগ্রেচুলেশন যে তাদের হার্ড ওয়ার্ক পেইড অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে আমরা এই কয়েকজন একত্রিত হয়েছে এবং রবিবার দিন আমরা একটা বড় ধামাকা দেখতে পারবো এই প্রোগ্রামের। এবং টরন্টোর বুকে রেজওয়ানা চৌধুরী বন্যা পারফর্ম করবেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা রিয়েলি প্রিভিলেজ আপনাকে আমরা পেয়েছি টরন্টো থেকে। অল দ্য বেস্ট টু দ্য শো, এবং আমরা সবাই মিলে ওই দিন এই শোটা এনজয় করবো। ধন্যবাদ সবাই। আসলে যেটা বলছিলাম যে গর্ব করে বলতে ইচ্ছে হয় যে বাংলাদেশে আমাদের একজন রেজওয়ানা চৌধুরী বন্যা আছেন, বাংলাদেশে আমাদের একজন লাইলা হাসান আছেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। আমাদের বাংলার সাংস্কৃতিক যে আবহ, সেটাকে প্রবাসেও আপনারা প্রসারিত করেছেন, আলোকিত করেছেন আমাদের প্রবাসীদের। এবারে আমি মিডিয়া ব্যক্তিত্ব সঞ্জয় চাকি, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসছেন সঞ্জয় চাকি। অনেক ধন্যবাদ। রেজওয়ানা চৌধুরী বন্যা, লায়লা হাসান এমন দুইজন মানুষ যাদের কারণে এই শহর আলোকিত হয়েছে সংস্কৃতি অঙ্গনের এই দুই দিকপালের কারণে, এবং আমরা এনলাইটেড হয়েছি। তো আমি আশা করব টরন্টোবাসী রোববার উপভোগ করবে বন্যা আপার গান। সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে এভাবে বন্যা আপা, লায়লা হাসানের হাত ধরে। যতই অন্য সংস্কৃতি আসুক, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, আবহমান বাংলাকে আমরা ভুলতে পারবো না। রেজওয়ানা চৌধুরী, লায়লা হাসানদের পথ ধরে নয়ন, তাপসদা সহ আরো অনেকেই সুস্থ সংস্কৃতির চর্চা করে থাকবে, এবং ক্লাইমেট চ্যানেল সবসময় এইসব উদ্যোগের পাশাপাশি আছে। অবশ্যই চ্যানেল আই সারা জীবন থাকে, আমিও আছি। ধন্যবাদ। আমাদের মাঝে আছে প্ল্যাটিনাম স্পন্সর ব্যারিস্টার শামিমারা, কিছু কথা শুনবো আপনার কাছে। আসছেন ব্যারিস্টার শামিমারা। শুভ সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ, তাপস দেব এবং নাহিদ রাসেল নয়ন প্রেজেন্স রেজওয়ানা চৌধুরী বন্যা। আমার মনে হচ্ছে কি আমি ড্রিম দেখছি, যার গান শুনে আমি সকাল শুরু করি আনন্দলোকে, সেই মানুষটাকে আমি সামনে দেখছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, পরম আনন্দের। এবং লায়লা হাসান ওনার কথা কি বলবো, আমার শুভকামনা রইল 23 তারিখের অনুষ্ঠানটা দেখার জন্য। আশা করছি আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখবো, সেটার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আসলে তাই, এটা স্বপ্নের মতো। আমি অনেক আগে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলাম যে আমি কেবলই স্বপ্নও করেছি বপনও। আসলে আমরা স্বপ্ন দেখি এবং সেটা বপন করি, এবং তার মাঝেই আমরা তার বাস্তবায়নটা দেখতে পাই। আর বাস্তবায়ন তখনই দেখতে পাই যখন আয়োজকরা এত গুণীজনদের আমাদের পাশে নিয়ে আসেন। আমাদের মাঝে আছেন প্ল্যাটিনাম স্পন্সর ওয়াজির হোসেন মুরাদ। কিছু কথা জানবো তার কাছে থেকে আমাদের আয়োজনকে ঘিরে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি শহীদুল ইসলাম মিন্টু ভাই সুরে বলতে চাই, আমাদের বন্যা আপা লায়লা হাসানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি নিজে আজকে যে শামিমারা আপার ভাষায় বলতে চাই, আমি স্বপ্ন দেখছি। ওনাদেরকে দেখে আমরা বড় হয়েছি, ওনাদের গান শুনেছি। ওনারা সঞ্জয় দায়ের ভাষায় যে ওনারা টরন্টোকে আলোকিত করেছে। আমরা রোববার একটা ধামাকা অনুষ্ঠান দেখব এবং আমরা সবাই আসবো। 23 তারিখে দেখা হবে, আমিও আসবো, আপনারা সবাই আসবেন। আমরা অনুষ্ঠানকে আরো সুন্দর আলোকিত করব। টরন্টোকে আমরা মন ভরে ওনাদের গান শুনবো, ওনাদের পরিবেশনা দেখব। সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আছেন আমাদের প্রিয়জন, সবসময় পাশে থাকেন ইঞ্জিনিয়ার নওশের আলী। কিছু কথা জানবো আমাদের আয়োজনকে ঘিরে তার কাছে থেকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।
আসলে রেজওয়ানা চৌধুরী বন্যা এই পুরো নামটা না বলার চেয়ে আমি পছন্দ করি বন্যা আপা আর লায়লা আপা, কারণ আমাদের ওনারা আমার খুব বেশি বড় না, তবে আমাদের কৈশোর শৈশব এবং মানে যৌবনে আমরা যে ওনাদের গান শুনেছি, যেখানেই থেকেছি সেই গ্রাম থেকে শহর, শহর থেকে আজ হাজার মাইল দূরে, বন্যা আপার গান। উনি এত গুণী শিল্পী যে উনি বাংলাদেশ স্বাধীনতা দিবস পদক এবং ইন্ডিয়ার সব 4th হাইয়েস্ট লেভেল পদ্মশ্রী অ্যাওয়ার্ড ওনার পাওয়া। আর এই দুইজন গুণী লিজেন্ডকে আজ আমরা রবিবারে দেখবো, সানডেতে দেখবো আয়োজক করা। আর দুইজন গুণী নৃত্যশিল্পী টরন্টোর। আমি নৃত্যের মুদ্রা বুঝি না, কিন্তু এইটা বুঝি যখন ওরা ড্যান্স করে তখন বুঝি আসলে এটা খুব সুন্দর হয়েছে, এটাই শুরু বুঝি। আমি মনে করি যে রবিবারে আমরা সবাই খুবই উপভোগ করব। আরেকটা জিনিস না বললেই নয়, আমার কাছে মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান আমাদের বছরের যে তৃষ্ণা থাকে গানের, সংস্কৃতির, সেই তৃষ্ণাগুলো বোধহয় এই ধরনের অনুষ্ঠানে গেলে ফুলফিল হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলেই তাই, আমরা যেভাবে তৃষ্ণার্ত হয়ে আছি, আমি জানি যে আমাদের শিল্পী কিন্তু তৈরি সেভাবেই হয়ে এসেছেন, কারণ আমি জানতে পেরেছি যে তিনি সেদিন আমাদের অনুরোধের গানগুলো গেয়ে শোনাবেন। আমার তো অনুরোধ এখনই করতে ইচ্ছে করছে, দূরে কোথাও দূরে দূরে। এখনো মনে পড়ে সেই এইসব দিন রাত্রি যখন হতো, গানটা যে কতবার বাজিয়েছি, কতবার শুনেছি, দূরে কোথাও দূরে দূরে কানে বাজে সব সময়ের জন্য। সে গানটিও শুনবো। আর আপনারা সবাই তৈরি হয়ে আসবেন, যে যে গান আপনারা শুনতে চান তার কণ্ঠে। যে তৃষ্ণা বুকে নিয়ে আপনারা চলছেন, সব তৃষ্ণা মিটে যাবে আগামী 23শে নভেম্বর রবিবার চাইনিজ কালচারাল সেন্টারে। আমাদের মাঝে রায়হান চৌধুরী, তিনি কি এসেছেন? আমরা তার কাছে থেকে কিছু কথা শুনতে চাই। প্লাটিনাম স্পন্সর রায়হান চৌধুরী, তার কাছে কিছু কথা শুনতে চাই আমাদের আয়োজনকে ঘিরে। আসছেন প্লাটিনাম স্পন্সর রায়হান চৌধুরী। ধন্যবাদ আয়োজক কমিটি, নাসরিন ভাবি, তাপসদেব। আমাকে 2-3 মাস আগে তাপসদেব বলেছিল যে রিজওয়ানা চৌধুরী বন্যা আসতেছে। আমি একেবারেই বলছি যে আমি আছি, কারণ আমি আপার অনেক ভক্ত। সেই অনেক কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয় জীবন থেকে ওনার যে অ্যালবাম বের হয়েছিল, এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু সমস্ত অ্যালবাম আমার সংগ্রহ ছিল, গীতাঞ্জলি থেকে কিনেছিলাম। আমি আপাকে অনুরোধ করব, আজকে বা যে কোনো সময় আপনি একটা গান গাবেন আমার অনুরোধের। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর ভাব, অনেক প্রিয় গান। ধন্যবাদ আজকের মিডিয়া কাভারেজ এনআরবি টিভি, শহীদুল ইসলাম মিন্টু ভাই এবং তার সহকর্মীবৃন্দ। মিডিয়া কাভারেজ করছেন চলনা ঘুরে আসি, প্রবাসী টিভি, ক্লাইমেট চ্যানেল। আজকে অনেক বরেণ্য শিল্পী লায়লা হাসান, তার প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। রেজওয়ানা চৌধুরী বন্যাকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এমনভাবে পরিচয় করে দিয়েছেন, সঙ্গীত শুধু না, কথা বলা, তার বাচনভঙ্গি, তার সুরের ধারা এবং স্বাধীনতা পদক পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। এখন পর্যন্ত তার 25টি অ্যালবাম আমার জানা মতে বের হয়েছে, প্রত্যেকটি অ্যালবাম হিট। আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি, বাংলাদেশের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ছাড়া সত্যিকার অর্থের যে সঙ্গীত সাধনা, এটা শুধুমাত্র রিজওয়ানা চৌধুরী বন্যার মাধ্যমে সম্ভব হয়েছে। আবারও শ্রদ্ধা বন্যা আপা, আপনি সারা জীবন বাংলাদেশকে
বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন। আমরা গর্বিত, বাংলার সন্তান হিসাবে আমরা গর্ববোধ করি। বাংলার মানচিত্র আপনার মাধ্যমেই বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। আমি আর কিছু বলতে চাই না, আমরা অপেক্ষা করব। আপনারা যারা এখনো টিকিট নেননি, টিকিট মনে হয় শেষ হয়েছে। আমি দিন ভাইকে অনুরোধ করেছিলাম 16টি রেগুলার টিকিট নেওয়ার জন্য, কিন্তু 64 রিকোয়েস্ট এসেছে আমার কাছে। সরি ফর দ্যাট। আমি খুবই গর্বিত এরকম একটি অনুষ্ঠান কানাডার টরন্টোর বুকে আপনারা উপহার দিতে পেরেছেন। নাসরিন ভাবি, তাপসদা, দিন ভাই, আরও অনেক সহযোগী যারা আছেন। অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যাদের কথা বারবারই চলে আসছে যে এত দুজন প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় শিল্পী, গুণীজনদের যারা আমাদের কাছাকাছি নিয়ে এসেছে, অর্থাৎ তাপস দেব এবং নাহিদ নাসরিন নয়ন, তাদের কাছে কিছু কথা শুনতে চাই। প্রথমেই আমি মাইকটি তুলে দিচ্ছি তাপস দেব, তার কাছে। ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। আজকে যে আয়োজন হচ্ছে সেটি আসলে গত 5 মাস আগে থেকে শুরু হয়েছিল, এবং এখানে আমাকে কয়েকজন ব্যক্তি, বড় ভাই যেমন মিন্টু ভাই, আমাকে একদিন এক জায়গায় কথা হচ্ছিল, তখন বললেন, তাপসদা একটা কাজ করেন না, আপনি একটা একক সন্ধ্যা করে ফেলেন। তখন আমার মনে মনে একটা ইচ্ছা হলো যে আমাদের এত বড় বড় একজন ব্যক্তিত্ব আছেন, বন্যা পা, আমাদের লায়লা আন্টি, ওয়াই নট আমরা সবাই তাদেরকে নিয়ে আমরা একটা ভালো প্রোগ্রাম উপহার দিই, নাচ এবং গান মিলিয়ে। তো তখন আমি নয়নের সাথে আলাপ করলাম, তারপরে আমরা শুরু করলাম এই আয়োজনের। তাপস ডান্স গ্রুপ এবং নয়ন দুইজন মিলে আমরা এই আয়োজনটা করেছি। তো আশা রাখি আপনাদের নিরাশ করব না, ভালো লাগবে। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমাদের বন্যা আপাকে এবং লালার দিকে, এত দূর থেকে এসছেন আমাদের মাঝে গান এবং কিছু কথা, নাচ এগুলা উপহার দেওয়ার জন্য। এবং সবার আগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্পন্সরদের, যারা ছাড়া মানে এই প্রোগ্রাম নামানো আমাদের অসম্ভব ছিল, এবং সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি নাম বললে অনেকের নাম আবার রিপিট করতে হবে, তো এখানে আমাদের বড় ভাইরা আছেন, ধন্যবাদ সকলকে। আসলেও তাই, পৃষ্ঠপোষকতা সেটা না হলে মনে হয় আমাদের এত বড় বড় স্বপ্ন আমরা দেখতে পারতাম না। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি নিতু দত্ত, প্লাটিনাম স্পন্সর তিনি আছেন। আজকের আয়োজনকে ঘিরে কিছু কথা শুনবো তার কাছে। আসছেন নিতু দত্ত। আমি অনেক স্পন্সর করি, আমি একটা যে জিনিসটার জন্য আমি এখানে স্পন্সর বা আমি ওনাদের সাহায্য বা সহযোগিতা মানে আছি, এর জন্য যে হঠাৎ করে বলতেছে আমার ওয়াইফ বলতেছে যে তুমি অনেক জায়গায় স্পন্সর করো, যে বন্যা ম্যাডাম লাইক রচনা চৌধুরী বন্যা, উনি তো মানে আমাদের বাংলাদেশের ফেমাস একজন রবীন্দ্রসঙ্গীত। তা আমি বলছি হ্যাঁ উনি তো আমারও ফেমাস, মানে আমি প্রথম শৈশবকাল থেকে ওনার নাম শুনতেছি, এখনও ওনার নাম শুনতেছি। আমি একটা জিনিস বলি যে এর জন্যই, শুধুমাত্র ওনার জন্য আমি মাইন্ড চেঞ্জ করছি অনেক, এবং লায়লা ওনার জন্য আমার মানে তাপস আমার ছোট ভাই, ও আমাকে বলছে যে দাদা প্লিজ, আমি বলছি ওকে নো প্রবলেম, আই উইল কন্ট্রিবিউট সাম লাইক, এর জন্য আমি সরি, থ্যাংক ইউ সো মাচ, আমি বিং এ পার্ট অফ ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবারে কিছু কথা শোনার পালা আমাদের নাহিদ নাসরিন নয়ন, যে এই অনুষ্ঠানটা, আয়োজনটাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তার কাছে থেকে শুনবো কিছু কথা। থ্যাংক ইউ অজন্তা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদ নাসরিন নয়ন। আসলে আমি খুবই টেনশানে আছি, আমি জানি না আমি খুব গুছিয়ে কথা বলতে পারবো নাকি। তো আমি তো টেনশন মানে হচ্ছে, আমি গতকালকে লায়লা আন্টিকে পিক করলাম, তো লায়লা আন্টির সাথে যেহেতু লায়লা আন্টি হচ্ছে আমাদের
বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সভাপতি। তো আন্টির সাথে আমার যোগাযোগটা আছেন, তবুও খুবই মানে এবার হচ্ছে একটা প্রোগ্রামের জন্য তাকে ইনভাইট করা হয়েছে। খুবই নার্ভাস ছিলাম আজকে যখন আমি বন্যার দিকে দেখছিলাম। আমি হচ্ছে মানে বন্যাদির সাথে টিম হটনে আমরা টিম হটন থেকে পিক করেছি, এয়ারপোর্টে টিম হটন থেকে। টেনশন আমরা ভুলে গিয়েছি বন্যাদিকে বলতে যে বন্যাদি একটু কফি কি চলে, মানে আমরা লিটারালি মানে শিভারিং করছিলাম। এবং আমরা অডিয়েন্সের আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স পাচ্ছি যেটা ছিল হচ্ছে আমাদের স্বপ্নের বাইরে। তো আমি এখানে সবার আগে আমি স্পন্সরদেরকে আসলে সত্যি কথা, স্পন্সর ছাড়া এত বড় আয়োজন আসলে একদমই সম্ভব না। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ইভেন্ট মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যাকে স্পন্সর করে আমাদের প্রোগ্রামের মানে আয়োজনটা আরো বড় করতে সাহায্য করার জন্য। আর কি বলবো, দেখি 23শে নভেম্বর আসুক, আমরা এক্সাইটেড। আর একটা অনুষ্ঠানের প্রাণ হচ্ছে অডিয়েন্স। তো এখন পর্যন্ত আমরা যেরকম রেসপন্স পাচ্ছি আশা করা যাচ্ছে খুব ভালো কিছু হবে। তো আপনারা পাশে থাকবেন। আমি মিন্টু ভাইকে থ্যাংক ইউ দিব। মিন্টু ভাই এত কষ্ট করে সময় বের করে এসেছেন। ক্লাইমেট চ্যানেল আছে, যে ক্লাইমেট চ্যানেল হচ্ছে আমাদের মিডিয়া পার্টনার, প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। প্রবাসী টিভির কথা আর কি বলবো, মানে আমার হচ্ছে আমি তো এক হচ্ছে আমার মিডিয়া পার্টনার, দুই হচ্ছে আমার হাজব্যান্ড। তো মোটামুটি তার জীবন আমি লাস্ট কয়েক মাস একদম শেষ করে দিয়েছি। কিছু হলেই চলো চলো চলো, কি করবা, কিছুই করছে না। সে অনেক কিছু সবই করেছে, বাট এরপর আমার ওই মানে কমপ্লেনটা রয়ে যায়, তুমি এটা করলো না ওটা করলো না। সরি, আমি অনেক নার্ভাস থেকে কেউ তো না, একজন তোমার মাথাটা নষ্ট করেছে, আমি সরি। আর তারপর একজন আছে যার সাথে আমার মোটামুটি দিনে 24 ঘন্টার মধ্যে মনে হয় 48 বার ঝগড়া লেগে যায়, এটা এভাবে করবো সেটা সেভাবে করবো। সব টেনশনের পরে আসলে মানে আশা করছি ভালো কিছুই হবে। আর ভালো কিছুর জন্য আপনাদের সবার সাহায্য আমাদের একান্ত কাম্য। তো ছোটখাটো ভুল ত্রুটি হয়, সেখান থেকে আমাদেরকে ক্ষমা করবেন, পাশে থাকবেন, জাস্ট মানে পাশে থাকবেন। আপনাদের সাহায্য আসলে আমাদের খুব দরকার। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে আছে আমাদের প্রিন্টিং পার্টনার মিড জুয়েল। চলে আসো ভাইয়া, কিছু কথা শুনি তোমার কাছে থেকে। মিড জুয়েল। আসসালামু সবাইকে। আমার ভয়েস আমি লস্ট করছি ঠান্ডার কারণে। তো আমি বন্যা আপা হচ্ছে, আমি যখন চ্যানেলে চাকরি করতাম তো সাগর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, এবং বন্যা আপা আমাকে হয়তো নিশ্চয়ই চিনেছেন। আমি সুরের ধারা থেকে শুরু করে সবগুলো অনুষ্ঠানে সাগর ভাই আমাকে অনেক নির্দেশনা দিতেন, এবং আমি সাতচুবের সাথে অনেকগুলো প্রোগ্রামে ওনার সাথে আমরা একসাথে মিউজিক ভিডিও করেছি। তো বন্যাপাকে আপনাদের চিনানোর কিছু নেই, বন্যাপা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। রবীন্দ্রনাথকে আমরা দেখিনি, আমরা গীতাঞ্জলি বা রবীন্দ্রনাথের কথা, গান, সুর, এই সমস্ত রবীন্দ্রনাথের সকল সৃষ্টি সম্পর্কে যদি মানুষ যুগ যুগ ধরে যারা চিনাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছে কি আমাদের আপা। তো আপার থ্রুতে আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই, আমরা হয়তো দেখিনি, বাট আপার থ্রুতে আপার সেই কণ্ঠ দিয়ে, আপার সেই চর্চা দিয়ে আপা আমাদেরকে রবীন্দ্রনাথের সেই বিষয়টা আমাদেরকে জানান। তো আমরা গ্রেটফুল আপুর কাছে, বাংলাদেশকে এইভাবে আমাদের রবীন্দ্রনাথকে চেনাচ্ছেন আমাদেরকে। এখনো পর্যন্ত আপু সর্বোচ্চ লিড দিয়ে বাংলাদেশিদের মধ্যে প্রথম কেউ, এই লেভেলে আপুর পর্যায়ে আমার মনে হয় আর কেউ নেই। তো আপু সর্বোচ্চ শিখরে আছেন, আপুর প্রাপ্তি সেখানেই। আর আমাদের প্রাপ্তি, আমরা আমাদের এই প্রজন্ম আপুকে আমরা দেখেছি কাছ থেকে, আমরা গ্রেটফুল আপুর কাছে। আপু যুগ যুগ বেঁচে থাকুক, আপু আমাদের আপুর সৃষ্টির মধ্যে আপু বেঁচে থাকবে ইনশাল্লাহ সবার মনে। ধন্যবাদ সবাইকে। আসলে তাই, রবীন্দ্রনাথের আদর্শ চিন্তা চেতনাকে কতটা হৃদয় লালন করলে এতটা উদার মনে সুরের ধারা তিনি করেছেন। এবং সুরের ধারার কথা মিউচুয়াল বললো, আমরা সবাই জানি যে সুরের ধারাতে রবীন্দ্রসঙ্গীত শেখানো হয়। তার পাশাপাশি মিউজিক ফর ডেভেলপমেন্ট নামে একটা প্রজেক্ট আছে, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তিনি কাজ করছেন। এবং একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে ইরা নামে একটা অন্ধ মেয়ে সেখানে আসে, এবং ইমা নামে একটা ছোট্ট অন্ধ মেয়ে সেখানে আসে, এবং সে কিন্তু এই পৃথিবীর রং, রূপ, রস, গন্ধ সব কিছু সে দেখে। আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যা যেভাবে দেখান, আমাদের রবি ঠাকুরের যে অমর বাণী, যে রচনাবলী, তার মাধ্যমে আমার ভীষণ ভালো লাগে যে সুরের ধারার
এই যে একটা অন্য ধরনের একটা প্রয়াস, এই প্রয়াসটা তারা নিয়ে এসেছেন রবীন্দ্র চর্চার মাঝে, রবীন্দ্র অধ্যয়নের পাশাপাশি। অনেক অনেক সাধুবাদ জানাই রেজওয়ানা চৌধুরী বন্যাকে। বলছিলাম যে আমাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার এবং প্রসার, তাতে আমাদের অনেক 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 সাহায্য করেছে জিটিএ ইভেন্টস। নাফিজ ইমতিয়াজ, চলে আসো ভাইয়া। নাফিজ ইমতিয়াজ এবং আমাদের মাঝে আছে আলোকধারায় মিলি। তো আমি মিলি আপুকে ডাকছি মঞ্চের কাছাকাছি আসবার জন্য। নাফিজ ইমতিয়াজ এবং লামিয়া তাসনিম। আমরা প্রথমেই শুনবো নাফিজের কাছে কিছু কথা। জিটিএ ইভেন্টস, বাংলা ইভেন্ট জিটিএ, আমরা একটা মিশনে নেমেছি। মিশনটা হচ্ছে এরকম যে আমরা বাংলা সংস্কৃতি, স্পেশালি বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের যে উদ্যোগগুলো, এগুলোকে আমরা মানে মেইন স্ট্রিমের কাছে নিতে চাই। তো সেটারই আসলে প্রক্রিয়ায় আমরা গত ডিসেম্বর থেকে শুরু করেছি এবং এখনো চলছে। এবং আমার খুব ভালো লাগে, খুব ভীষণভাবে কৃতজ্ঞ যে যারাই আয়োজন করছেন, অসাধারণ সব আয়োজন, এই সব আয়োজনে আমাদেরকে থাকার সুযোগ দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক অনেক কৃতজ্ঞতা। স্পেশালি তাপসদা এবং আমরা তো ভাবি বলি, নয়ন ভাবি, তো ওনারা শুরু থেকে আসলে ভালো মানে অসাধারণ কাজ করেন। প্রত্যেকটা স্ট্রিমে মানে ডুও থাকে, যেমন সাদিক মোহাম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যা, মানে রবীন্দ্রসঙ্গীত বললেই দুজনের কথা মনে হয়। তো আমার সুযোগ হয়েছিল যে অনেক ছোটবেলায় ওনাদের সঙ্গে মানে কাছাকাছি যাওয়ার, টেলিভিশনে যেহেতু কাজ করেছি থ্রুতে, হয়তো ওনাদের মনেও থাকার কোনো কারণ নাই। সুরের ধারার অনেকগুলো আয়োজনের সঙ্গে আমি ছিলাম, যখন সবগুলো ইভেন্ট ডেতে বাংলাদেশে যখন আমরা অর্গানাইজ করতাম সুরের ধারার সঙ্গে। তো মানে বলছিলাম ডুও, একটা ডুও হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাদিক মোহাম্মদ, শিবলি এবং নিপা, আমরা এইভাবে তো বলি সবাই সাধারণভাবে ডুও। আমাদের এখানে টরন্টোতে ডুও হচ্ছে নাহিদ রাসিন রয়ন এবং তাপস দে, লিটারালি। সো যারা কানাডাতে আসলে বাংলাদেশের যে নাচের ধারা, এটাকে বিকশিত করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রতি আসলে আমার শুধু শ্রদ্ধা না, তারা ভীষণ ভালো কাজ করছেন, খুবই নীরবে নিভৃতে। ওনারা জানেন কিনা আমি জানিও না। তো এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা দেশের কতগুলো আইকন থাকে, তো কিছু ব্যক্তিত্ব থাকে যারা একটা দেশের আইকন হয়ে ওঠে। বাংলাদেশের আইকন হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এবং তো কাজেই আমরা যে ওনাকে টরন্টোতে পেয়েছি, নিঃসন্দেহে অসাধারণ একটা ব্যাপার। এবং এই প্রক্রিয়ার সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অসাধারণ একটা আয়োজন হতে যাচ্ছে এবং সবার পক্ষ থেকে, সবার কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে সমর্থন আমরা এখনো পাচ্ছি এবং ভবিষ্যতে অনেক ও হচ্ছে কথা বলতে পারে অনেক ভালো, আমি একেবারেই অপোজিট। ছোটবেলা থেকে কথা বলি না, কথা বলার থেকে বরং আমার মানে লিখতে বা টাইপ করতে ওটাতে মোর কমফোর্টেবল আমি। আমি আর রেজওয়ানা চৌধুরী বোনার বিশাল ভক্ত, স্বাভাবিকভাবে সব বাংলাদেশিদের মতনই ছোটবেলা থেকেই ওনার গান শুনে বড় হয়েছি। তো আমি খুবই এক্সাইটেড পরশুদিনের ইভেন্টের জন্য। তো একটা লাস্ট জিনিস বলতে চাচ্ছিলাম যে ছোটবেলায় তাপসদা এবং আমি বিভিন্ন কম্পিটিশনে যেতাম এবং আমাদের কম্পিটিশনগুলোতে খুব স্বাভাবিকভাবে সাদিক মোহাম্মদ এবং রেজওয়ানা চৌধুরী বন্যা থাকতেন জাজ। তো আজকে পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এটা একটা বড় ব্যাপার। কিন্তু ধন্যবাদ। লামিয়া যেটা বলছিল যে আমরা কিন্তু ফেসবুকে যত পোস্ট দেখি এবং শেয়ার দেখি, লামিয়া কিন্তু অকাতরে মানে একেবারে নিঃস্বার্থভাবে সে কিন্তু আমাদের টরন্টোতে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোকে, আয়োজনগুলোকে সবার মাঝে সেই ইনফরমেশনকে বিলিয়ে দেন। এবং এই জন্য জিটিএ ইভেন্ট খুব অল্প সময়ের মধ্যে খুব সুনাম অর্জন করেছে। আমাদের মাঝে আছে বিসিই। আমরা জানি যে বিসিই কিছুদিন আগেই কিন্তু তারা একটি আইটির উপরে একদম ভিন্ন ধারার একটা আয়োজন করেছে এবং বিভিন্ন আয়োজনের মাঝে এই কিছুটা অন্য ধরনের কাজগুলো সত্যি দৃষ্টি কাড়ে। তো বিসিই থেকে আছেন আমাদের মাঝে রাফি আলম এবং শাহানা বেগম। আমি তাদেরকে ডাকছি, কিছু কথা জেনে নেই আয়োজনকে ঘিরে তাদের কাছে থেকে। থ্যাংক ইউ অজন্তা আপু, আসসালামু আলাইকুম আপু, বিগ ফ্যান। খুবই আনন্দ লাগছে রেজওয়ানা চৌধুরী বন্যা আমার সামনে বসে আছে, এত ক্লোজ আমি কখনো আসিনি, ফিলিং হ্যাপি। বাট
আমরা যেটা করি for BCE, it's a community group of Bangladeshi Canadians, social platform to share and care with everybody. That's one part. We are their social media partner. One, and secondly, the sponsors that we have, they always support. Like, Wazir Hussain Murad, where are you going? Okay, so he's a sponsor, Shami Mara is a sponsor, Moshad Nijam, I am Deborah, Omar Jahid. I'm so grateful to them. They're always there for all the events that we did before, the events coming up, the events today, the events tomorrow. It's so nice that they're helping the community, and we should also give it back to them in some way. About tomorrow's event, we are so excited. I'm planning to wear a Punjabi or Sherwani which goes with the program, and I hope everybody will come dressed up as Rabindra Sangeet. It's quite different. Lala Sanatpur, thank you for coming, and thank you organizers. I wish you all the best. Your tickets are already sold out. It's a good thing. Okay. No? So thank you so much, everybody. অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আছে আলোকধারার মিলি। চলে আসুন মিলি সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে কোভিডকালীন সময়ে আমাদের ঘরবন্দি জীবনকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছিল আলোকধারায় মিলি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তো সেই মিলি আমাদের মাঝে আছে এবং আমাদের পাশে ছিল, আমাদের এই আয়োজনের পাশে ছিল এবং আছে। তার কাছে শুনবো কিছু কথা। অসংখ্য ধন্যবাদ। সালাম সবাইকে, অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আর আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্যা আপা, লাইলা আপা, রোজি আপা এবং নয়ন, তাপস আছে তো ভাই, ছোট ভাই। আপা আমি সালাম আরেকটু পৌঁছাই দিচ্ছি বন্যা আপাকে। গোলাম হায়দার, কমিটমেন্ট প্রোডাকশন, আমার দুলা ভাই বলেছে আপনাকে বলতে, যে খুবই খুশি। এই জন্য বললাম কমিটমেন্ট প্রোডাকশনের কথা। বন্যা আপা এবং আমার দুলা ভাই, এনারা কিন্তু অনেক আগে থেকে রবীন্দ্রসঙ্গীত সংস্থা এবং নানা কিছুর সাথে জড়িত। তো অজন্তা আপু যেটা বললো, এবং সালাম জানাচ্ছি সবাইকে, আলোকধারায় মিলি, togetherness in the light of tomorrow. Not only the social media but also non-profitable organization in Canada. সো আমাদের যে প্রোগ্রামগুলো হয় বা দেশ বিদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আলোকধারায় মিলি অ্যাজ এ নন প্রফিটেবল অর্গানাইজেশন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড বাই মাইসেলফ অ্যান্ড অরোরা সিকিউরিটি কোম্পানি অ্যাজ ওয়েল, আমরা সবাই চেষ্টা করি যে আমাদের টরন্টো এবং নট লিমিটেড টু টরন্টো, বিশ্বের যেখানে বাংলাদেশিরা বাংলাদেশ সহ যে কোনোখানে কাজ করছে, এবং অজন্তা আপু যেটা বলেছে, মূলত কোভিড চলাকালীন সময় থেকে 2020 থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আলোকধারায় মিলি মানসিক শান্তি বিকাশে আমি নয়নকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাপস সহ, আর আমাদের লাইলা আপা, রোজি আপা, আমি যাকে বলি রোজি আপা, আমার বন্যা আপা, এবং যারা এই টিমে সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া সহ যে কোনো মিডিয়া যেখান থেকে কাজ করছে, উপস্থাপক আছে আমার বোন আছে শাকিলা, অজন্তা আপু সহ যারা আছে স্পন্সররা, এবং এই যে আমার বোনের জামাই আছে খাদিজার বাবা দিন ইসলাম, আমরা খুব সুইট করেই তাকে বলি, এনআরবি টিভি সহ চলনা ঘুরে আসি, এবং যারা আছে ক্লাইমেট চ্যানেল সহ সবাইকেই জিটিএ কানাডা, এবং যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশে থাকবেন সবাই, আর পাশে থাকবেন। এবং আমার মনে হয় যে টিকিট কি অলরেডি সোল্ড আউট, অনেকগুলো টিকিটের আরো বেশি বাকি আছে, অনেকেই বলেছে। এবং যারা দেখছেন আলোকধারায় মিলি এবং নানা মিডিয়াতে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, দোয়া রাখবেন এই অনুষ্ঠানটা যেন সফল হয়। এবং ছোটবেলা থেকে বন্যা আপা, রোজি আপার কাছে শুনতে শুনতে আমরা বড় হয়েছি, এখনো আমরা ছোটই আছি। আমাদের মাথার উপরে আপনাদের হাতটা যেন থাকে সবসময়, দোয়াতে রাখবেন। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের দুই গুণীজন যারা আছেন তাদের কাছে থেকে কিছু কথা শুনবো। তবে তার আগে কেউ কি বাদ পড়লো?
কাকে ডাকা হয়নি কিন্তু ডাকা উচিত, কে হতে পারে? ঠিকই ধরেছেন, শাকিলাকে। শাকিলা চলে আসো আমার পাশে। আগামী 23শে নভেম্বর যে অনুষ্ঠানে আমি এবং শাকিলা আমরা দুজন থাকবো অনুষ্ঠান উপস্থাপনায়, এবং চেষ্টা করব যে অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন এবং উপভোগ করে শান্তি মনে তৃপ্তি নিয়ে বাসায় ফেরেন। তাই কি শাকিলা? সংস্কৃতির একটি খুবই সুন্দর সংমিশ্রণ আমরা দেখতে যাচ্ছি। যেমন নাচ, তেমনি হবে গানের মূর্ছধারা, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাইট টাইমে চলে আসার জন্য। 6 o'clock we will be trying to start it, so তার একটু আগে থেকে এন্ট্রি করার চেষ্টা করবেন সবাই। আর ভুলে যাবেন না, চাইনিজ কালচারাল সেন্টার এটি হতে যাচ্ছে। আর আমাদের সাথে কিন্তু অনেক অনেক নৃত্যশিল্পীরা থাকছেন, তাদের গার্ডিয়ানদেরকেও বলতে চাই আপনারা একটু টাইম মেনটেন করে আসবেন। আর দারুণ একটি অনুষ্ঠান তো হতেই যাচ্ছে, এটা তো আমরা সবাই জানি। ছোট্ট একটি স্বপ্ন কিন্তু এত বড় একটি স্বপ্নে রূপান্তরিত হয়েছে আমাদের এইবারের প্রোগ্রামটি। আর এটার আমার মনে হয় সবচেয়ে বেশি এটার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো নাহিদ নাসরিন নয়নের কাছে, কারণ ওর এত সুন্দর একটি স্বপ্ন, এটি স্বপ্নের বীজটি আমরা দুজন মিলে আলোচনা করেছিলাম আজকে থেকে হয়তো বা 7-8 মাস, হ্যাঁ 1 বছরের মতো সময়, এবং সেটি হতে যাচ্ছে। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। সবাই দোয়া করবেন আর সবাই হেল্প করবেন অনুষ্ঠানটি একদম সম্পূর্ণভাবে সুপরিচালনা করার জন্য। থ্যাংক ইউ। আসলে তাই, আমরা আশা করব যে আপনারা সবাই একেবারে সময় মতো, আমরা 6টায় ঠিক 6টায় আমরা অনুষ্ঠান শুরু করছি, কিন্তু 5:30 থেকে আমাদের ডোর ওপেন হবে, এবং তার আগেই চলে আসুন। অনেক বড় পার্কিং লট, কোনো অসুবিধা হবে না। আমাদের কিন্তু আবহাওয়া দেখাচ্ছে খুব ভালো, তো সবাই সেজে গুজে চলে আসুন। আমরা গান শুনবো, আমরা নাচ দেখবো, এই আয়োজনের সাথে একাত্ম হয়ে কিছুটা সময় কাটাবো। আচ্ছা, যে কথা বলছিলাম, একজনকে কিন্তু এখনো আমরা কাছে পাইনি, যিনি এই আয়োজনের পাশে সব সময় থেকেছেন, উৎসাহ দিয়েছেন এবং সাথে আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় দিন ইসলাম। আসছেন প্রবাসী টিভির কর্ণধার, আমাদের সবার প্রিয় দিন ইসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা স্পন্সর আছেন, বিশেষত মিন্টু ভাই, চাকিদা, তারপরে রহিম ভাই আছে এখানে, আরো যারা মিডিয়া আছেন এবং সোশ্যাল মিডিয়া যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নেপথ্য থেকে কাজ করার চেষ্টা করেছি, যদি অনুষ্ঠান ভালো হয় তাহলে ওদের সার্থকতা, আর যদি হয় তাহলে আমার ব্যর্থতা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারলাম যে কতটা ভালোবাসা থাকলে তিনি ব্যর্থতার দায়ভারটা সেভাবে কাঁধে নিয়ে নেন। অনেক অনেক ধন্যবাদ দিন ভাই ভাবে সাথে থাকবার জন্য। আমরা জানি যে আমাদের এই আয়োজনে থাকবে শব্দ নিয়ন্ত্রণে ড্যানফোর্ড সাউন্ড, এবং আমাদের এই মুহূর্তগুলোকে ধরে রাখবেন আমাদের সবার প্রিয় আলোকচিত্র শিল্পী দীপক সূত্রধর। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দীপক সূত্রধর এবং ড্যানফোর্ড সাউন্ডকে। আসলে আমাদের সাথে এই আয়োজন, শুধু আয়োজন না, প্রতিটি আয়োজনে আমাদের সাথে থাকেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমাদের রুশো ভাই। প্লিজ আপনি যদি কিছু একটু বলেন, প্লিজ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, রাহমাতুল্লাহি আপু। আসলে আমার মানে ওইভাবে খুব পরিচয় দেওয়ার মতো কিছু নাই সাংস্কৃতিক অঙ্গনে, কিন্তু আপনাদেরকে যখন দেখি সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। তো মনে পড়ে যায় যে আমার একটা মানে জগা খিচুড়ি পরিচয় আছে, কিছুটা পার্ট টাইম সাংবাদিক, পার্ট টাইম এই চাকরি ওই চাকরি, এইগুলা সব কিছু মিলিয়ে আর কি। তো প্রবাসী টিভির সাথে কাজ করি। তা আপনাদেরকে যখন দেখি ওই যে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, তখন ভাবি যে আপনি আসলে যখন আয়নায় তাকান, আয়না কি আপনাকে পাল্টা প্রশ্ন করে আপনি এত সুন্দর কেন? অথবা লায়লা আপা যখন নাচে তখন কি ছোটখাটো ভূমিকম্প হয় কিনা? হ্যাঁ, আমাদের এই ধরনের প্রশ্ন জাগে, কারণ আপনারা আমাদের কাছে সেই ইমেজের অনেকটা। তো এবং এই সাংবাদিকতার সাথে একটু একটু করিত, এই জন্য মনে হয় এই প্রশ্নগুলো একটু বেশি জাগে। বাট এতটুকুই বলবো যে অত্যন্ত সুন্দর আয়োজন, এবং আমরা ছোটবেলার লিজেন্ডদেরকে আমাদের সামনে পাচ্ছি। মাঝে মাঝে একটু প্রশ্ন হয় মনে জাগে যে হঠাৎ করে যদি রবীন্দ্রনাথের সাথে আপনার দেখা হয়ে যায়, আপনি তাকে কি জিজ্ঞেস করবেন?
এরকম প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন জাগে মনের মধ্যে। তো যাই হোক, আশা করি যে প্রোগ্রামটা অনেক সুন্দর হবে এবং সত্যি একটা অসাধারণ গুণগত মানে অত্যন্ত অসাধারণ একটা পরিবেশন আমরা পেতে যাচ্ছি, এটা আমরা জানি। কারণ হচ্ছে যে অনেক প্রোগ্রাম হয় টরন্টোতে, অনেক প্রোগ্রাম হয়, প্রতিনিয়ত প্রোগ্রাম হয়, আমাদের শিল্পীরা আসেন, কিন্তু আপনাদের মতো লেজেন্ডারি শিল্পী পাওয়া আসলে আমাদের জন্য সৌভাগ্য। তো অত্যন্ত সাফল্য কামনা করছি, দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে প্রোগ্রামে এবং নিশ্চয়ই খুব সুন্দর প্রোগ্রাম আমরা দেব। ধন্যবাদ। আমাদের মাঝে এখন একটু কথা বলবেন তার আমাদের অত্যন্ত গুণী, আচ্ছা তার আমাদের সবচেয়ে গুণী নৃত্যশিল্পী আমাদের বাংলাদেশের লায়লা হাসান তো কথা বলবেনই, তার আগে হয়তো একটি মিনিট আমি একটু জেডেফ খান আপুকে একটু ডেকে নিব মঞ্চে, একটু সামান্য কিছু আপু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, অ্যান্ড স্পেশালি রেজনা বন্যা আপুকে। এবং আমি 40 years ago আপনাকে বিটিভিতে দেখে খুব শখ ছিল রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হব, আর হয় নাই। তো আজকে আপনাকে দেখে ইটস অ্যান অনার টু বি হিয়ার, লায়লা অলসো, অ্যান্ড তাপস দা অ্যান্ড নয়নের কথা তো বলার কিছু না, ওদেরকে যখন আমি দেখি আমার কাছে মনে হয় যে শিবলি আর নিপা কাজ করতেছে। সো ইটস এ অনার। আপনার পারফরমেন্স কালকে আমি দেখতে পাবো পরশুদিন, অ্যান্ড আমরা সবাই অনেক আগ্রহে আছি যে কিভাবে আপনাকে আমরা আরো বেশি বেশি করে টরন্টোতে পেতে পারি, এটার প্ল্যানিং আমরা ইনশাআল্লাহ ফিউচারে করব। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু ভেবেছিলাম যে বাপি বলবে যে এত বছর পরে আপনাকে দেখে আবারও আমার গান গাইবার ইচ্ছা হচ্ছে, আমি ভেবেছিলাম এটাই হবে লাইনটা। না, এখন নয়ন আর তাপস যদি আমাকে একটা সুযোগ দেয় আমি গিয়ে ফেলতে পারি চারিস কালচার। আচ্ছা, পরে আমরা এটা ভেবে দেখব। এবারে আমাদের মাঝে আছেন গুণী নৃত্যশিল্পী, 21 পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী, কি বলে ডাকবো তাকে, লায়লা হাসান। আমাদের প্রিয়জন, প্রিয় মুখ লায়লা হাসান, তার কাছে শুনবো কিছু কথা আজকের আয়োজনকে ঘিরে। শুভ সন্ধ্যা। এমনি একটি আনন্দ ঘন মুহূর্তে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। আর এই আনন্দ ঘন অনুষ্ঠানটি হতে যাচ্ছে 23শে নভেম্বর। আমরা আশা করছি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, কিন্তু পাশাপাশি একটি দুঃখজনক ঘটনা বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের যে গতকাল যে ভূমিকম্পটা হয়ে গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক যান মাল গেছে। এই ধরনের ভূমিকম্প কখনো তো আমাদের দেশের হয়নি। আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়, দেশে যোগাযোগ করেছি, সবাই খুব আতঙ্কের ভেতরে আছে এবং অনেকে ভাবছে যে এরকম একটি হওয়ার পরে সাথে আরেকটি ভূমিকম্প হয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সেরকম আর কিছু না হয় দেশে, আমরা যেন ভালোভাবে আমাদের দেশবাসী থাকতে পারেন সেটি। তো এই সারাদিন ধরে এই কথাটা মাথায় ঘুরছিল বলে আমি বলে ফেললাম এখানে। তো আমরা খুবই আনন্দিত যে এমনি একটি অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে, এবং আপনারা যেটি এই ধরনের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের পেছনে মূল যে বিষয়টি অর্থ, যারা যোগান দিচ্ছেন স্পন্সরবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবসময় আপনারা আপনাদের পাশে থাকবেন, আমাদের হাজার বছর যে ঐতিহ্য বাঙালি যে সংস্কৃতি সেটার বিকাশের জন্য, প্রসার জন্য। এবং আমাদের আরও আনন্দের বিষয় যে বন্যাকে আমি বহুকাল ধরেই জানি, আমরা একসাথে কাজও করেছি, বন্যার গান শুনতে পারবো। আবার প্রাণবাড়ি কয়েকদিন আগে আমরা ওয়াশিংটনে একটি অনুষ্ঠান করলাম একসাথে, ও করলো, আমরা ছিলাম দর্শক। তো যাই হোক, খুব ভালো লাগছে। এবং এই যে তাপস এবং নয়নের যে এই যুগলবন্দি এবং এই যে শ্রম সাধ্য একটি ব্যাপার, এই ধরনের একটি অনুষ্ঠান মঞ্চায়ন করা, মঞ্চস্থ করা এবং বাইরে থেকে বন্যার মতো শিল্পীকে নিয়ে আসতে পারা, সব কিছু মিলে নেপথ্যে আপনারা আছেন বলে সম্ভব হয়েছে। এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, অনুষ্ঠান ভালো ভালো হয়ে যাক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রবাসে এই কঠিন জীবন, আমি কিছুদিন ধরে বাধ্য হয়ে থাকছি, দেশ ছেড়ে থাকতে তো ভালো লাগে না,
হাসান সাহেব অসুস্থ, তার চিকিৎসার জন্য আছে, আমার ছেলে থাকে ওয়াশিংটনে ডিসিতে, ওখানে আছে আর কি। কিন্তু দেশের জন্য মন ভীষণ কাঁদে, দেশে যদি ইচ্ছে হয়, গেছে 23 পর্যন্ত গেছে দেশে। তো এই প্রবাসে এই কঠিন জীবনে যে এই ধরনের কাজ করা সত্যি কঠিন, কঠিন থেকে কঠিনতর। তো আপনার পাশে থাকলে আমাদের সংস্কৃতিকে আরও প্রবাসীরা নিয়ে যেতে পারবে, এগিয়ে দিতে পারবে। বিশেষ করে আগামী প্রজন্মকে শিকড়ে সন্ধান দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটি যেন সফল হয়। আর এখানকার বাচ্চাদের নিয়ে কাজ করা কঠিন ব্যাপার, ভাষাতে বোঝে না ওরা। তো ওদের এই প্রচেষ্টা সফল হোক আমরা সবাই প্রার্থনা করছি। আমরা খুব ভালো একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেবে আমাদের নয়ন এবং তাপস মিলে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের অনেক কিছু বলবার জন্য। আসলে তাই ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে। আশা করি আমাদের পরিবার পরিজন যারা বাংলাদেশে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর যে কথাটা উনি বললেন যে অর্থের প্রয়োজন যে কোনো অনুষ্ঠান করতে, পৃষ্ঠপোষকতার দরকার যে কোনো আয়োজনকে সফল করে তুলতে। আর সত্যি সত্যি কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তেমনই একজন প্ল্যাটিনাম স্পন্সর আমাদের মাঝে আছেন, সূর্য চক্রবর্তী। চলে আসুন দাদা, কিছু কথা জানবো আপনার কাছে থেকে। আমাদের আজ আগামী পরশু 23 নভেম্বর যে আয়োজনটি হতে যাচ্ছে সেই আয়োজনটি পর্যন্ত কোনো খবর পাই নাই। শুভ সন্ধ্যা সকলকে। এখানে যারা এখানে এসেছেন, দিদি বন্যাদি, ওনার গান আমি শুনেছিলাম। আমি কলকাতা থেকে শান্তিনিকেতনের প্রথম আমি যখন টুয়েলভে পড়ি, আমার ক্লোজ রিলেটিভ সুব্রদা বাংলা, উনি শান্তিনিকেতনে বাংলা ইউনিভার্সিটিতে বাংলা প্রফেসর। তো আমরা প্রথম শুনি এবং আমি খুবই ভালো লাগছে যে কালকে আপনারা গান শুনবো। প্রথম ধন্যবাদ জানাই অর্গানাইজারদের। আমাদের দুজন গুণী শিল্পী আমাদের এখানে আছেন, আমাদের লোকাল আর্টিস্ট। সব থেকে বড় কথা হচ্ছে যে ওনারাও কালকে পারফর্ম করবেন। দিদির গান তো আমরা শুনবোই, কিন্তু ওনারা যে পারফর্ম করবেন সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তো কালকে আপনারা সবাই আসুন, নো ডাউট আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। আর দেখা হচ্ছে টুমরো ইভিনিং। ধন্যবাদ। Day after tomorrow. I cannot actually wait until day after tomorrow. আমি এটি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের তর সইছে না, সেই জন্য আমরা বারবার পরশুটাকে কালকে ডেকে নিয়ে আসছি যে চলে আসুক দিনটি খুব তাড়াতাড়ি। আমাদের কিন্তু কাউন্টডাউন যেটা সময় গণনা সেটা শুরু হয়ে গেছে। এবারে আমরা সবাই যার জন্য অপেক্ষা করছি। দাদা বললেন যে কলকাতার কথা, কলকাতার ছোট্ট একটা কলকাতাতে তিনি শুনেছেন আমাদের রেজওয়ানা চৌধুরী বোনা, তার গান শান্তিনিকেতনে। তিনি শুধু আমাদের বাংলাদেশে যে পরিচিতি লাভ করেছেন, রবীন্দ্রসঙ্গীতকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন, সবার মাঝে তিনি আলোকিত করেছেন। শুধু তাই নয়, এপার বাংলা ওপার বাংলা এবং সারা পৃথিবীতে তিনি সবার মাঝে প্রজন্ম থেকে প্রজন্মে রবীন্দ্রসঙ্গীতকে পরিচিত করেছেন। রবীন্দ্রসঙ্গীতের যে আদর্শ, চিন্তা, চেতনা, আমি বলবো যে তার সুরের মাধ্যমে, গায়কির মাধ্যমে তা তিনি ফুটিয়ে তুলেছেন এবং আমাদের হৃদয়ের কাছাকাছি সেটা চলে এসেছে। আমরা কিছু কথা জানবো, কিছু কথা শুনবো আমাদের প্রিয় শিল্পীর কাছে থেকে। আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। আমি আমার মাইকটি আমার প্রিয় শিল্পীর হাতে তুলে দেব। আমাদের মাঝে কিছু কথা শোনাবেন প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুভ সন্ধ্যা। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন এবং যে কথা বলার অপেক্ষা রাখে না, যে যারা এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, তাপস আমার পাশে উপস্থিত, তাপস এবং নাসরিন নাহিদ, ওর ডাকনাম যে নয়ন, এটা আমি আজকে জানলাম, যোগাযোগ করেছে আমার সাথে অনেকদিন থেকেই। তো যারা কিন্তু আমি যেটা বলতে চাই, যেহেতু আমি নিজে সংগঠন করি, একটা অনুষ্ঠানকে সার্থকভাবে রূপায়িত করতে গেলে যিনি পরিকল্পনা করেন, যারা বাস্তবায়ন করেন, যারা অর্থের যোগান দেন এবং যারা গায়ে খেটে অনুষ্ঠানটাকে, যেটা বলতে চাইছি যে চেয়ার বেছানো থেকে শুরু করে অনুষ্ঠান শেষে চেয়ার সরানো, স্টেজ পরিষ্কার, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মহড়া তৈরি করা, যন্ত্রশিল্পী, লাইট, সাউন্ড, এই সব, এবং
সর্বোপরি যারা অনুষ্ঠানে উপস্থিত থাকেন দর্শক হিসেবে এবং শিল্পীদের অনুপ্রেরণা দেন, এই সকলের মিলিত প্রয়াসে একটি অনুষ্ঠান সার্থক হয়। একটারও যদি কমতি থাকে সেখানে কিন্তু অনুষ্ঠান সার্থকতায় বেশ একটা খামতি থেকে যায়। কাজেই এরা যে পরিকল্পনাটি করেছেন এবং তার বাস্তবায়নের যে রূপরেখা প্রণয়ন করেছেন, আপনারা যারা আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন, সকলের প্রতি আমি মনে করি যে কাল পরশু আমি পারফর্ম করবো শিল্পী হিসেবে নয়, আমি একজন সংগঠক হিসেবে। কারণ যেহেতু আমি জানি যে একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে তার পেছনে ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম কত রকমের কাজ থাকে, কত রকমের ভাবনা থাকে এবং কত রকমের ভাবনার বাস্তবায়নের মধ্যে ব্যর্থতা থাকে, যেটা করতে চেয়েছিলাম করতে পারিনি, এই ব্যাপারগুলো থাকে। সেই হিসেবে সংগঠন হিসেবে আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। এখানে বসে থেকে আমি সকলের কথা শুনলাম, যারা স্পন্সর হয়েছেন, যারা পরিচালনার কাজ করেছেন, যারা পরিকল্পনা করেছেন এবং এছাড়াও নিশ্চয়ই আরও অনেকে আছেন যারা মঞ্চ সজ্জায় সাথে জড়িত, যারা মঞ্চ পরিবেশনার সাথে জড়িত, যারা আলোক সম্পাদে থাকবেন, যারা যন্ত্র সহযোগিতা করবেন, যারা শব্দ প্রক্ষেপণে থাকবেন, সবার সম্মিলিত প্রয়াসে যেন অনুষ্ঠানটি সার্থক হয় সেই প্রত্যাশা রাখছি। কারণ বাংলায় একটি প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, সব ভালো যায় শেষ ভালো। সেই শেষ কথাটুকু পরশুদিন বলা যাবে যে সত্যি একটা সুন্দর অনুষ্ঠান হলো। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যদি কিছু, আমি নিজে থেকে আর কি বলবো, আপনাদের যদি কিছু বিশেষ জানার কিছু থাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ কি কিছু জিজ্ঞেস করতে চান? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি জানি যে আপনি যখন, অনেক আগের কথা বলছি, যখন শান্তিনিকেতনের ঠিক আগে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়ার কথা ছিল, সেটাকে পাশ কাটিয়ে দুঃসাহস দেখিয়ে কিভাবে আপনি শান্তিনিকেতনে গানের পড়ে শুধু পড়াশোনা করবার অনুমতি পেলেন পরিবার থেকে, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। এই গল্পটা আমি আসলে অনেকবার পড়েছি। এই বিষয়টার প্রেক্ষাপটটা খুব জরুরি। কারণ 71 সালে আমাদের দেশ যখন স্বাধীন হলো, আমি 72 সালে ম্যাট্রিক পাশ করলাম, 74 সালে ইন্টারমিডিয়েট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। যতদিন পাকিস্তান ছিল ততদিন পর্যন্ত শান্তিনিকেতনে পড়তে যাওয়াটা একটা স্বপ্ন ছিল এবং এই স্বপ্নটা বাঙালি, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবার আমরা সবাই দেখতাম, কিন্তু স্বপ্ন। কিন্তু 72 সালের পরে দেখা গেল যে ICCR, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, দুই দেশের সম্পর্ককে আরও উত্তরোত্তর উন্নয়নের জন্য এই একটা স্কলারশিপ দিতে শুরু করলো। তখন সেই সময়টায় আপনারা হয়তো অনেকেই সেই সময়টায় ছিলেন কি ছিলেন না, কারণ আমি তো প্রাগৈতিহাসিক মানুষ। সেই সময়টায় মানে 71 সালে, 72 সাল থেকে পৃথিবীর নানা দেশ থেকে বাংলাদেশে অনেক ধরনের স্কলারশিপ এসছে। রাশিয়ায় প্রচুর ছেলেমেয়েরা পড়তে গেছে, তারপরে আপনার পশ্চিম জার্মানিতে অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ এসেছিল, ইন্ডিয়া থেকে অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে, পড়তে গেছে। তো এই যে একটা বাংলাদেশ যেহেতু সদ্য স্বাধীন একটি দেশকে পৃথিবীর বিভিন্ন দেশ নানান ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করেছে, স্কলারশিপ দিয়ে, তারপরে রিলিফ দিয়ে। আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, তখন ক্লাস 10-এ পড়ি, স্বাধীন হওয়ার পর আমাদের স্কুলে রিলিফ দিত, দুধ, চিনি বিদেশ থেকে যেত, যেটা তখন খুব আকাল ছিল, নানা ধরনের বিস্কিট, তারপরে ওই যে স্যান্ডউইচ, স্প্রেড, অনেক কিছু। আজকেই একজনকে গল্প করছিলাম। তো সেই সময়টায় স্কলারশিপটা হঠাৎ করে বেশ মনে হলো যেটা হাতে ছোঁয়া যায়, মানে আকাশের চাঁদ না,
মাটিতে নেমে এসেছিল। তো আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বসে আছি তখন কাগজে দেখলাম যেরকম একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো আমি আমার বাবাকে বললাম যে অ্যাপ্লাই করি। বাবা বললো করো। বাবাও বোধহয় খুব সিরিয়াসলি ভেবে বলেননি, কারণ মধ্যবিত্ত একটি, আমার বাবা সরকারি চাকরি করতেন, মধ্যবিত্ত সরকারি চাকুরে পরিবারে কিছু কিছু ভ্যালুস থাকে, সেখানে সবচেয়ে বড় থাকে যে পড়াশোনা শেষ করতে হবে। আর আমি আমার পরিবারের বড় মেয়ে ছিলাম। তো বাবা বলছে যে করো, কারণ আমাদের বাড়িতে বাবা খুব প্রগতিশীল ছিলেন। আমি গান শিখেছি, স্কুল থেকে গান গাই, স্কুলে টুলে গান করতাম, এখানে ওখানে গান, ওই পর্যন্তই। তো স্কলারশিপটা করার পরে ওরা যখন আমাকে ইন্টারভিউতে ডাকলো তখনও সেটা খেলার ছলে। ইনফ্যাক্ট বাবাই আমাকে নিয়ে গেলেন, কারণ বাবার বোধহয় মাথাতেও নাই যে আমি মানে হ্যাঁ পেয়ে গেলে মানে ঝড়ে বকটা মরে যেতে পারে। তো বাবা নিয়ে গেলেন তখন। এখন ওই সব স্থাপনাগুলো এখন আর নেই সত্য স্বাধীন দেশে। এখন এটা শিল্পকলা একাডেমি, সেখানে শুরুতে একটা ছোট্ট বিল্ডিং ছিল, ওখানে ইন্টারভিউ হলো। কলিম ভাই ছিলেন, কলিম শরফি ছিলেন সেখানে জাজ। তো গান শুনে, তার আগে আমি সঞ্জিদা খাতুনের কাছে কি গান গাইবো 2-3টা গান ওনার কাছে দেখে নিলাম। উনি দেখে বললেন এইটা যদি অমুকে, যদি আব্দুল হাদ সাহেব জাজ থাকে তাহলে এইটা গাইবে, যদি কলিম শরফি সাহেব জাজ থাকে তাহলে এইটা গাইবে, মানে ওদের পছন্দের ব্যাপারটা। তা আমি ওরকম 2-4টা গান ঠিক করে রেখেছি। যাওয়ার পরে কলিম ভাই বললেন, তা আমি গান শুরু গাইলাম। গাওয়ার পরে কলিম ভাই আমাকে বলে এখানে এসো, সামনে কথা বলার সামনে, ওনারা এরকম টেবিলে বসা। আমাকে বলছে যদি তোমাকে স্কলারশিপ দেই তাহলে তুমি যাবে, আবার অর্ধেক পড়া শেষ করে চলে আসবে না? কারণ তার আগে এরকম কয়েকটা এক্সাম্পল হয়েছিল যে গিয়ে তারপরে ওখানে আর থাকতে পারিনি, চলে এসছে। যখন ওই কথাটা আমাকে জিজ্ঞেস করেছে তখন আমার মনে মনে একটা সুপ্ত বাসনা যে হলেও হতে পারে। আমি বললাম যে হ্যাঁ না, আমি শেষ করব, নিশ্চয়ই শেষ করবো, শেষ না করে আসবো না, তোমাকে কিন্তু লিখিত দিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি লিখিত দিব। তো তারপরে তো ইন্টারভিউ শেষ হয়ে গেল। বাবা তো বাইরে বসেছিলেন, বাবাকে এসে বললাম বাবা এরকম, আব্বা, আমরা তো আব্বা বলি, আব্বা এরকম এরকম আমাকে কিন্তু লাস্টে এরকম করেছিল। তো আব্বা দেখি তখন আর খুব উচ্ছ্বসিত না, একটু শান্ত হয়ে গেছে। যাই হোক আমরা বাড়িতে এলাম। বাড়িতে এলার দিন 3-এর মধ্যেই চিঠি এলো। তখন আমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি ইকোনমিক্সে। তো ক্লাসও করছি, একটু ক্লাসও করছি, মানে কয়েক মাস ধরে ক্লাস করছি। তো তখন যখন ওটা চিঠিটা পেলাম তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমার সমস্ত দরজা জানলা খুলে গেছে, আমি আকাশ ছুঁতে পারি। তো আমি তখন বলছি আমি তো যাবই। আমার বাবা, আমার মা, আমার নানু সবাই বলছেন যে গান শিখে কি করবা, গান করে কিছু করতে পারবে, গান করে কিছু করা যাবে না। আমি তখন আমার বাবাকে বললাম ঠিক আছে তুমি আমাকে 4 বছর স্পেয়ার করো, আমি জাস্ট 4 বছর ওই গ্র্যাজুয়েশনটা করে আসি, ফিরে এসে আমি তোমাকে প্রমিস করছি আমি ঢাকায় এসে আমি অনার্স কমপ্লিট করবো, মাস্টার্স কমপ্লিট করব। তারপরে আমাদের বাড়িতে সালিশ বসলো, মামা টামা সবাই। আমরা তখনকার সেই সময়টায় পরিবারের এগুলো আমাদের কিছু সামাজিক ভ্যালুস ছিল যেগুলো এখন আস্তে আস্তে কমে আসছে। এখন সমস্ত পরিবারগুলো একদম নিজেদের পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, যে কোনো ডিসিশন বাবা মা নেয়। আমাদের ছোটোবেলায় যে কোনো ডিসিশন বাড়ির বড়রা মিলে নিত। মানে আমার লাইফের ডিসিশন খালি আমি নাই সিনে, আমার বাবা মাও খালি না, আমার নানি, আমার চাচা, আমার মামা সবাই মিলে বসে ডিসিশনটা নেওয়া হতো। তো যাই হোক পরে আমার এক মামা ছিলেন, সে বললো যে ঠিক আছে বলছে যখন এত করে, আচ্ছা যাক দেখি যদি না করতে পারে তখন এসে পড়া শেষ করছে। তো এই আর আমার নানি খুব একটা কঠিন কথা বলেছিলেন, এই কথাটা আমি আমার সব ছাত্রছাত্রীদেরকে এখনও বলি। নানি শুয়ে শুয়ে বলছে যে পড়ায় ফাঁকি দেওয়ার জন্য গান গাইতে যেতেছো, এভাবে বলতেন, পড়ায় ফাঁকি দেওয়ার জন্য গান গাইতে যেতেছো, প্রত্যেকবার যতবার গলা খুলবো অতবার পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষার আর শেষ নেই। সারা জীবনে আমার মনে হয়েছে যে এইরকম সত্যি কথা তার জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি এই কথাটা বলেছিলেন। একজন শিল্পী যতবার গলা খুলে ততবার তাকে পরীক্ষা দিতে হয়, এটি হচ্ছে আলটিমেট, এর উপরে আর কোনো কথা নেই। আমি এখন এই বয়সে এসে বুঝি, এবং আমার ছাত্রছাত্রীদেরকে সারা বছর গান করলাম না, আমি আজকে বললো আমি স্টেজে উঠেছে যে বুঝে নাচতে নাচতে ভাবছি যে খুব ভালো গাইছি, এভাবে হয় না অ্যাকচুয়ালি।
তো সেই কথাগুলো তো যাই হোক, আমি তো গেলাম, তখন আমি জানি যে ফিরে এসে আমাকে পড়া শেষ করতে হবে। তা আমি যখন ফিরে এলাম, ফিরে আসার পর ভাবছি কি করব, আবার ভর্তি হব কিনা নেক্সট সেশনে। ইতিমধ্যে বাংলা একাডেমি থেকে একদিন আমাকে গান করতে ডাকলো এবং গানের পরে আমাকে 500 টাকার একটা চেক দিল। দ্যাট ওয়াজ ইট। এই যে টাকা ইনকাম করতে শুরু করলাম, ব্যাস গান আমার প্রফেশন হয়ে গেল, আর পড়ার জন্য যেতে হবে। আমরা জানি যে আমাদের প্রিয় শিল্পীর এমন অনেক গল্প আমাদের সারা রাত যদি কেটে যায় তারপরও কিন্তু শুনতে ইচ্ছে করবে। তো আমরা না হয় জমিয়ে রাখি আমাদের 23শে নভেম্বর চাইনিজ কালচারাল সেন্টারে যে অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে, সেই দিনটির জন্য, সেই দিনটিতে আমরা প্রিয় শিল্পীদের কাছে পাবো, তার কাছে নানা গান শুনবো, পছন্দের গান শুনবো, সাথে গল্প হবে, তার কথা জানবো। সবাই চলে আসবে। আর আজকের আয়োজনে তাপস এবং নাহিদ নাসরিন নয়ন আয়োজক, তারা আমাদের জন্য নৈশভোজের ব্যবস্থা করেছেন। অবশ্যই আপনারা নৈশভোজ সেরে আবারও সেই কাঙ্ক্ষিত সময়ের গণনা, অর্থাৎ 23শে নভেম্বর কখন আসবে সেই কাঙ্ক্ষিত সময়ের গণনা শুরু করবো আমরা। অনেক ভালো থাকুন আমাদের দুই শিল্পী, আমাদের মাঝে থাকুন, চিরজীবী হন এবং এভাবে আলোকিত করে রাখুন আপনাদের চারিপাশ। অনেক ধন্যবাদ। তোমাকে অনেক আজকের অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফলপ্রসূ করার জন্য সবার পক্ষ থেকে, বন্যার পক্ষ থেকে, বন্যী বলে বলবে সবার পক্ষ থেকে অজন্তাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্চালনা কিন্তু কঠিন কাজ, একটু ম্যানেজ করে করে বলতে হয়, যেতে এগোতে হয়, আমাদের করতে হয়। যখন নাচটা শেখাতাম টিভিতে কিংবা মোহননাথ করছে সবসময়, সঞ্চালনা কঠিন কাজ, আর এতক্ষণ পারে দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ। আমার এখন মনে আছে যে রুমঝুম, আমরা রুমঝুম যে যদি বলাই এই অনুষ্ঠানটা করবো বলে আমি অনেক হোমওয়ার্ক করছিলাম। তো হোমওয়ার্ক করার পেছনে তার কথাগুলো আরো বেশি বেশি করে শুনছিলাম এবং তার যে শব্দের যে উচ্চারণ, প্রক্ষেপণ, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম আর শিখছিলাম তার কাছে থেকে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকারভাবে আমাদের সবাইকে, শুধু রবীন্দ্রসঙ্গীত দিয়ে নয়, আমি বলবো যে রবীন্দ্রসঙ্গীতকে ধারণ করে যে আদর্শ চেতনা নিয়ে আপনি আলোকিত করে রেখেছেন চারিদিকে, তার জন্য অভিনন্দন।